এসআইআর নিয়ে যত সময় গড়াচ্ছে তত জমে ক্ষীর হচ্ছে খেলা। এবং আজকে সারা দিন ধরে যা যা কাণ্ড ঘটলো তাতে একটা কথা বলা যেতেই পারে যে রীতিমতো রোমাঞ্চকর একটা ব্যাপার। যে কোনো আচ্ছা আচ্ছা ওয়েব সিরিজকে হার মানিয়ে দেবে এমন ঘটনা দিনভর ঘটলো, এবং তার নির্যাস যদি বার করতে হয় একটাই নির্যাস বেরিয়ে আসছে, সেটা হচ্ছে যত এসআইআর এগোচ্ছে তত চুরি জোচ্চুরি ধরা পড়ছে, আর তত শাসক দলের ছটফটানি যন্ত্রণা একদম প্রকাশ পেয়ে যাচ্ছে। এবং তার থেকেও বড় কথা, যে যে জায়গাগুলোতে চুরি করবে বলে এরা ভেবে রেখেছিল না, সেই প্রত্যেকটা জায়গা ক্যাচ কটকট নো ছটফট সেই জায়গায় কিন্তু চলে যাচ্ছে। আমরা কিছুদিন আগে থেকেই দেখছিলাম যে ওই ভাইপো পুষেছে না অশিক্ষিতগুলোকে, ডিজিটাল পাঁঠা না কী সব নামফাম দিয়েছে। তো তারা বেশ ফলাও করে প্রচার করছিল যে এসআইআর যদি হয় তাহলে বিজেপির নাকি সর্বনাশ হয়ে যাবে, এবং 2021-এর থেকেও বেশি পরিমাণ আসন নিয়ে দিদিমণি আবার ক্ষমতায় আসবে। কিন্তু সেই সব ডিজিটাল পাঁঠাগুলোকে আর এই সব পোস্ট করতে এখন দেখছি না। এখন তারা ব্যস্ত হয়ে গেছে বাংলার নারীদের, বাংলার মেয়েদের সম্ভ্রম হানি করার জন্য। কখনো খাটে শোয়ানো এআই ছবি ছাপাচ্ছে, কখনো বিকিনি পরা ছবি পাবলিশ করছে। এই সব হয়ে গেছে এই ডিজিটাল পাঁঠাতের কাজ। আসলে যে যেরকম পরিবেশে বেড়ে ওঠে, যার যেরকম রুচি, শিক্ষা, সংস্কৃতি, তারা তো সেই রকম অসভ্যতাই করবে। যাই হোক, আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গেল, এবং দিনের শেষে একটা কথাই বলা যেতে পারে, এশিয়ার প্রক্রিয়া এই রাজ্যের শাসক দলকে বলে বলে 10 গোল দিয়েছে, আতঙ্কে ছটফট করতে শুরু করেছে। গতকালই একটা খবর সামনে এসে গিয়েছিল, আপনারা জানেন যে মাননীয় সুব্রত গুপ্ত আইএএস অফিসার প্রাক্তন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্পেশাল অবজারভারের, এবং তিনি কালকে কিন্তু ফলতায় ছুটে গিয়েছিলেন। এবং তারপর আজকে একটা বড় ঘোষণা তিনি করে দেন। সোমবার সিইও দপ্তরে বসছেন স্পেশাল অবজারভার, সরাসরি অভিযোগ জানাতে পারবেন সাধারণ মানুষ। সকাল 10:30 থেকে 1:30 অবধি তার বসার কথা ছিল। আপনারা মাঝে মাঝেই আমাদের কাছে বিভিন্ন ইনফরমেশান পৌঁছে দিচ্ছেন, আমরা সেগুলো আমাদের মতো করে ইলেকশন কমিশনের অফিসে পৌঁছে দিচ্ছি, এবং বহু ক্ষেত্রেই তার ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু এবার আপনারাও সরাসরি তার ব্যবস্থা আপনাদের জন্য হয়ে গেল। এর আগে ইমেল ছিল, ফোন নাম্বার ছিল, এবার কিন্তু সরাসরি স্পেশাল অবজারভার মুখোমুখি বসবেন আপনাদের যদি কোথাও কোনো অভাব অভিযোগ থাকে জানাতে পারেন। ছটফটানি কিন্তু তাতে ওদের আরও বাড়বে। এবং এই খবরটার পাশাপাশি আর একটা খবর খুব গুরুত্বপূর্ণ সামনে চলে এসেছিল, যে সোমে বিধায়কদের নিয়ে সিইও দপ্তরে যাবেন শুভেন্দু, বড় অভিযোগ বিরোধী দলনেতার। কালকেই বোঝা গিয়েছিল যে শুভেন্দু অধিকারী এই মৌকাটাকে ছাড়তে চাইছেন না, এবং তিনি কিন্তু মনোজকর আগরওয়ালের সঙ্গে দেখা করবেন। আর সেখানে যদি তিনি দেখা করেন, যে যে ডোজগুলো দেবেন, যে যে পয়েন্টগুলোতে আলোচনা করবেন, তাতে কিন্তু ফেটে যাবে, ঘাসফুল বাহিনীর ফেটে যাবে, উন্নয়ন বাহিনী দিয়ে আর ভোট হবে না, সেই জায়গাগুলো ধরা পড়ে যাবে। তাই শুভেন্দু অধিকারী বিজেপির প্রতিনিধি দলকে আটকানো খুব দরকার ছিল। আর সেই জন্য সাজানো বিএলও, নকল বিএলও, তাদের দিয়ে একটা তাণ্ডবের পরিস্থিতি করার চেষ্টা করা হলো সিইও দপ্তরের বাইরে। আপনারা জানেন সেখানে সিইও দপ্তরে বলে দেওয়া হয়েছে সাংবাদিকদের প্রবেশ নিষেধ, এবং সেখানে সামনে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। কিন্তু সেখানেই গত 7 দিন ধরে সাজানো বিএলওরা, নকল বিএলওরা সেখানে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কেন সাজানো বিএলও, কেন নকল বিএলও বলছি, আমি একজনের এক্সাম্পল দেবো, নাম নিচ্ছি না, কিন্তু আপনারা বুঝতে পারবেন। সেটা হচ্ছে এই তৃণমূলের একজন শিক্ষক নেতা, তিনি বিশাল হম্বিতম্বি করছেন। কোথায় বিএলও আমি জানি না, তার ডিটেলস এখনও পাইনি, আদৌ বিএলও কিনা সেটাও আমি জানি না। বিশাল হম্বিতম্বি, একদম রাত জেগে নাকি ধর্ণা দিচ্ছেন। তো ইনি ছিলেন বাম মনস্ক, তারপর তিনি বিজেপিতে ঢোকার চেষ্টা করেন, তারপর শিক্ষকদের নিয়ে একটা বড় সংগঠন করেন, বিশাল আন্দোলন এই শাসক দলের বিরুদ্ধে। এবং সেই জায়গা থেকে আমরা হঠাৎ করে শুনলাম বড় কিছু ঘাবলার ব্যাপার হয়েছে, এমন জায়গায় পরিস্থিতি চলে গেছে যে তার স্ত্রীও ছুটে এসছেন একদম প্রকাশ্য ধর্ণা মঞ্চে। সেখানে চপ্পল টপ্পল খুলে অনেক কাণ্ড কারখানা হয়েছে, এবং তারপর তার শ্বশুর বাড়িতে তাকে লুকিয়ে থাকতে হয়েছে, পুলিশ চারিদিকটা ঘিরে ফেলেছে, এবং তারপর দেখলাম ভাইপোর গিয়ে পায়ে ধরেছে। তো সেই সব লোকেদের বিএলও সাজিয়ে নিয়ে এসে গত 7 দিন ধরে নাটক চলছে। পুলিশ চোখে কিচ্ছু দেখতে পাচ্ছে না, 144 দ্বারা এখানে জারি আছে, তা সত্ত্বেও মাইক বাজিয়ে এখানে রীতিমতো প্রোগ্রাম হয়ে চলছে। না জলকামান, না কোনো রকমের কোনো ব্যবস্থা আছে। নবান্ন অভিযানের দিকে সাধারণ মানুষ গেলে কীরকম হেনস্থা করে তার ধারে কাছে কিছু নেই। অর্থাৎ পুরোটাই যে স্টেট স্পন্সর্ড একটা বদমাইশি চলছে এখানে, এটা এরা প্রতি ছত্রে প্রমাণ করে দিচ্ছে। যখনই জিজ্ঞেস করা হচ্ছে আপনি বিএলও, এরা উত্তর দিতে পারছে না, এই ও কে বিএলও আছে, সব সাজানো লোক চলে এসছে। এবং তারপর জানা যাচ্ছে এরা কেউই বিএলও নয়, বিএলওদের প্রতি এদের দরদ উতলে পড়ছে। তো যাই হোক, সেই সব চলছে। এবং আজকে যখন শুভেন্দু অধিকারী ঢুকছে, এরা চরম অসভ্যতা, চরম শয়তানি, বদমাইশি করার একটা চেষ্টা করেছে। শুভেন্দু অধিকারীকে গো ব্যাক বলছে, কালো পতাকা দেখাচ্ছে,
এবং সেখানে ধুন্ধুমার পরিস্থিতি করছে, যে ব্যারিকেডটা আছে সেটা ভেঙে ফেলে দিচ্ছে, পরিষ্কার টিভি ক্যামেরায় দেখা যাচ্ছে, অথচ পুলিশ নিশ্চুপ। তো এই রকম যে বদমাইশি করছে, অ্যারেস্ট কর, কি করে করবে? 14 তলা থেকে তো আসেনি, 14 তলা থেকেই তো এই সাজানোর নাটকটা করতে বলা হয়েছে, আর পুলিশ এদেরকে প্রোটেকশন দিচ্ছে। বিরোধীরা যে অভিযোগ করছে তার মধ্যে মিথ্যা কিছু রয়েছে কি? তো এই যখন ঘটনা ঘটছে, ভেবেছিল যে এইসব করবে, আর শুভেন্দু অধিকারী তিনি নাকি ভয় পেয়ে চলে যাবেন। আরে শুভেন্দু অধিকারী ওই নন্দীগ্রামে 1956 ভোটে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে দেওয়া লোক, এইসব ফালতু দু পয়সার নাটক করবে, সাজানো নাটক করবে আর শুভেন্দু অধিকারী ফেরত চলে যাবে, সেটা তিনি জাননি। তিনি প্রথমেই যেটা করেছেন সেটাও মারাত্মক। সিইও দপ্তরের বাইরে তখন বিএলওদের বিক্ষোভ, হাত উঁচিয়ে পাল্টা চোর চোর স্লোগান শুভেন্দুর। সত্যিই তো আমরা তো দেখছি, ফাঁকা খাতা জমা দিয়ে বিডিও অবধি হয়ে যাচ্ছে, স্কুল শিক্ষক হয়ে যাচ্ছে, র্যাঙ্ক জ্যাম থেকে আরম্ভ করে কি পরিমাণ দুর্নীতি আছে। তো এই দুর্নীতিগ্রস্ত বদমাইশগুলো জানে যে এখানে যদি সরকার বদলে যায়, এখানে যদি দুর্নীতিবাজরা চলে যায়, যাদের যাদের কল্যাণে, যাদেরকে ঘুষ টুস দিয়ে বা যাদেরকে ধরে পাকড়ে এইসব চাকরিগুলো বাগিয়েছে, সেগুলো প্রশ্নচিহ্নের মধ্যে চলে আসবে। বাংলার যারা সত্যিকারের শিক্ষিত সমাজ, তারা এই চাকরিগুলো পেয়ে যাবে। ফলে এইসব নাটকে তারা একদম পা বাড়িয়ে আছে, তারা সেইগুলো করে যাচ্ছে। কিন্তু শুভেন্দু অধিকারী ছাড়ার লোক নয়। যাই হোক, এ তো গেল ইলেকশন কমিশনের বাইরের ঘটনা। ভেতরে যেটা হলো সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। সিইও অফিস সুরক্ষিত নয়, কেন্দ্রীয় বাহিনী থেকে অফিসার বদলি, মনোজের কাছে একাধিক দাবি শুভেন্দু। আমি দুটো সেগমেন্টে এই ঘটনাটা দেখাবো। নাম্বার ওয়ান, এই যে এখানে 144 ধারা জোন রয়েছে, এখানে এই ধরনের ধর্না, মাইক বাজানো, এরকম কোনো কিছুর অনুমতির কোনো জায়গা নেই। এবং বিজেপি যদি একটা স্ট্রিট কর্নার মিটিংও করতে যায়, সেটার জন্য আদালতে ছুটতে হয়। কিন্তু এদেরকে জামাই আদর করে পুলিশ সাজিয়ে রেখে দিয়েছে, শুভেন্দু অধিকারীর অভিযোগ। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীরা যখন ঢুকছেন তখন পুলিশ এদেরকে ডেকে আনছে, যে এই ধর্ণা করো, 14 তলা থেকে ইনস্ট্রাকশন এসে গেছে বোধহয়। তো এইরকম যদি অবস্থা হয়, এই রকম চাপে যদি সিইও অফিসকে রাখা হয়, এমনকি লাস্টে যখন সাংবাদিক বৈঠক হচ্ছে, সেই সাংবাদিকদের অবধি এরা ঢুকতে বাধা দেয়, সিইওকে নিজে নেমে এসে সেই সাংবাদিকদের ঢোকাতে হয়, তাহলে এরকম পরিস্থিতিতে এর সুরক্ষাই তো প্রশ্নের মুখে হয়ে রয়েছে। আগামী দিনে যদি ব্যাপক সংখ্যক নামটা বাদ যায়, তখন এই বাহিনীগুলো আর আটকাতে পারবে না, এদেরকে দিয়ে তাণ্ডব চালাবে, যেরকম আরজি করে হয়েছিল সেরকম ঘটনা ঘটতে পারে। তাই ইমিডিয়েটলি কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরো জায়গাটা সুরক্ষিত করা হোক, এটা গেল নাম্বার ওয়ান দাবি। অর্থাৎ এই যে বদমাইশি চলছে, এই যে নাটকটা চলছে, সেটাকে খতম করার একটা জায়গা তৈরি হয়ে গেল। এর পাশাপাশি যেটা মেন জায়গা, সেটা শুভেন্দু অধিকারী ধরে দিয়েছে, এবং সেইটা কিন্তু ইলেকশন কমিশন এবার অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন। আইপ্যাকের সাহস হয় কিভাবে, ডেটা এন্ট্রিতে ঢুকেছে, সিবিআইকে ডাকুন, সিইওকে শুভেন্দু অধিকারী। যেটা অভিযোগ হচ্ছে যে এই যে ডেটা এন্ট্রির কাজটা হচ্ছে, যেটা বিএলওদের করার কথা, সেইটা বহু জায়গায় কাজটাকে ইচ্ছা করে আটকে রেখে দেওয়া হয়েছে, ডিলে করে রেখে দেওয়া হয়েছে। কেননা ওই মৃত ভোটার, শিফটেড ভোটার, ডুপ্লিকেট ভোটার, ফেক ভোটার, এদেরকে আপলোড করতে দেওয়া হচ্ছে না। এবং এই নভেম্বর মাসের শেষ 3 দিন, 26, 27, 28, এই 3 দিন ব্যাপক পরিমাণ এটা আপলোড করে দেওয়া হয়েছে। কেননা যেটা সিইও অফিস থেকে বলা হয়েছিল যে 4 তারিখের মধ্যে এই আপলোডটা কমপ্লিট করতে হবে এবং তারপর ড্রাফট রোলটা পাবলিশ হবে। তো শেষ দিকে যদি হুড়মুড়িয়ে প্রচুর ডেটা আসে, সেইটা অত ডেটার চাপে সিইও অফিস তারা কিন্তু এটাকে ভেরিফাই করার সুযোগ পাবে না। ফলে সেই ফাঁকটা গলে বহু জালি ভোটারকে ঢুকিয়ে দেওয়া হবে। এই দিকটা বিশেষ করে মাথায় রাখুন। 2 নম্বর, এই যে ডেটা এন্ট্রির কাজটা হচ্ছে, যেটা বিএলওদের করার কথা, এখানে বহু বিএলও নিজের মতো করে করেছেন এবং বেশিরভাগ ক্ষেত্রেই চাপ দিয়ে তাদেরকে করানো হয়েছে। তাদের যে ওটিপিটা আছে, তাদের যে লগ ইন ক্রেডেন্সিয়ালটা আছে, সেটা কিন্তু এই সংস্থার যে নাম করেছেন সেই সংস্থার হাতে চলে গেছে, এবং তারা এই ভুয়ো এন্ট্রিগুলো পরপর করে যাচ্ছে। ফলে সেই দিকটা কিন্তু খুব ভালো করে নজর দেওয়া দরকার হয়ে রয়েছে, 1 নম্বর। 2 নম্বর, এগুলোকে যখন আপলোডের এই টাইমটা দেখে এগুলোকে ভালো করে নজর দেওয়া হবে, তার পাশাপাশি এখানে কিন্তু এআই স্ক্যানটাও খুব ভালো করে করার দরকার আছে। ফেক ডকুমেন্ট দিয়ে এদেরকে করিয়ে দেওয়া হচ্ছে। এবং 3 নম্বর, এই যে মারাত্মক কাণ্ড কারখানাটা করছে, কারা করাচ্ছে, তার সমস্তটা জানার জন্য এখানে সিবিআই তদন্ত ডাকুন। সিবিআই তদন্ত হবে কি হবে না, হলেও সেটা ফ্রুটফুল হবে কি না ভবিষ্যতের কথা, কিন্তু যেটা মেন জায়গা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, সেটা হচ্ছে এই যে ডেটাটাকে ভুল করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, হঠাৎ করে লাস্ট 3 দিনে প্রচুর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে ফেক ভোটারগুলো ঢুকিয়ে দেওয়ার জায়গা হচ্ছে, সেইটাকে ধরার যে জায়গাটা, সেটা শুভেন্দু অধিকারী ধরিয়ে দিলেন। এবং তার ফলে শুধু 26, 27, 28 নয়, 26 তারিখের পরে এরপর যা এন্ট্রি হবে সেগুলো কিন্তু স্পেশাল নজরে চলে আসছে।
স্পেশাল নজরে চলে আসছে, সেইগুলোকে একটা একটা করে খুঁটিয়ে দেখে 4বার করে দেখে AI স্ক্যান করে একবারে 100% নিশ্চিত হয়ে যে এগুলো না কোনো ফেক ভোটারের চান্স নেই, তবেই কিন্তু ড্রাফট রোলে উঠবে। আর সামান্যতম যদি কোনো রকম কোনো চিন্তা থাকে ঘ্যাচাংফু এরা হিয়ারিংয়ে চলে যেতে পারে, সেই সম্ভাবনা কিন্তু উজ্জ্বল হচ্ছে। কেননা ইলেকশন কমিশন দপ্তর যেটা বলছে এগুলোকে কিন্তু খুব ভালো করে দেখা হবে। তো মেন যে কারচুপির জায়গাটা সেটা কিন্তু ধরে ফেলেছে, এবং সেইটা ধরার পর কিন্তু আসল কাজের কাজটা হয়ে গেছে। কি কাজের কাজ? সেটা হচ্ছে বহু বিএলও ভাবছিলেন যে ভাই আমি যদি এদের এগেনস্টে যাই আমার পিঠের চামড়া তো থাকবে না, আমার চাকরি নিয়ে টানাটানি হবে, এরা অনেক রকম বদমাইশি করতে পারে, তার থেকে বাবা যা বলছে করে দিক ভাই, আমার এইসব ফালতু ঝামেলা ভালো লাগে না। কিন্তু সেটা করলে যে ইলেকশন কমিশন চুপ করে বসে থাকবে না, সেই জায়গাটা স্পষ্ট হয়ে গেছে। আমাকে অন্তত 5জন বিএলও তারা ফোন করে বলেছেন যে দাদা দেখুন আমার এখানে যে রাজনৈতিক পরিস্থিতি আছে, আমি চাই স্বচ্ছভাবে কাজ করতে, কিন্তু কাজ করতে দিচ্ছে না, জোর করে আমাদের কাছ থেকে নিয়ে এই ফর্মগুলো ফিল আপ করিয়ে দিচ্ছে, এইগুলোকে আপলোড করিয়ে দিচ্ছে। কি করি বলুন তো, খুব মুশকিলের মধ্যে পড়ে গেছি। এমনকি যেগুলো স্ট্রেস পাওয়া যাচ্ছে না, যাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, পরিযায়ী শ্রমিক বলে সেই ফর্মগুলো এই BLA 2 যারা আছে তারা নিয়ে চলে যাচ্ছে। আমরা যদি ইলেকশন কমিশনে জানাই, কোনো কারণে যদি লিক হয়ে যায়, পিঠে চামড়া থাকবে না আমাদের, কি করি বলুন তো। বারবার তারা কিন্তু অসহায়ের মতো ফোন করে বলছেন। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী যখন পুরো প্রসেসটা ইলেকশন কমিশনের সামনে বলে দিয়েছেন, অবভিয়াসলি ইলেকশন কমিশনেরও ট্র্যাক ছিল, এবং ইলেকশন কমিশন কথা দিচ্ছেন যে যারা এটার সঙ্গে যুক্ত আছেন ঠিক আছে, এখন তো কাজ করার সময় কাজটা করিয়ে নেওয়া হচ্ছে বাবা বাছা করে, পরবর্তীকালে কিন্তু যদি দেখা যায় যে বদমাইশি করেছে, 2 নম্বরই করেছে, তাকে শাস্তির মুখে পড়তে হবে। এইটা করার পরই কিন্তু বিএলওদের যে তৎপরতা সেটা বৃদ্ধি পেয়েছে। একটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি। এলাকায় মিলল না খোঁজ, নাম ধরে ধরে দেওয়ালে পোস্টার সাঁটিয়ে দিলেন বিএলও। ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করেছেন যে আমার কাছে এতগুলো নাম আছে যেগুলোকে আমি বারবার গেছি, 3বার করে গেছি, তারপরে খুঁজে পাইনি, এবার আমি কি করব? বিএলওকে বলা হয়েছে যে আপনারা এক কাজ করুন, তাদের নামগুলো দেওয়ালে সাঁটিয়ে দিন, তারপরও ফেরত না এলে এই ফর্ম আসেনি বলে আপনারা তারপর আপলোড করুন। এই যে জায়গাটা, এই জায়গাটাকে কাজে লাগিয়ে যে কারচুপি করার চেষ্টা চলছিল, সেই জায়গাটা কিন্তু বিএলওরাই এবার নিজেরা এগিয়ে এসে একদম ফুলফিল করে দিচ্ছেন। কেননা তারা বুঝতে পারছেন যে অফিসিয়ালি কাজটা তারা করছেন, সুতরাং যারা ওই মৌখিক নির্দেশ দিয়েছে, যারা ভয় দেখাচ্ছে, তারা আগামী দিনে ডজ করে কিন্তু কাটিয়ে বেরিয়ে চলে যাবে। যেভাবে বিহারে এখনও 52 জন বিএলও জেলে আছে, জামিন পায়নি, সেই জায়গাটা এখানে তৈরি হয়ে যাবে, এবং একবার যদি জেলে যেতে হয় চাকরিটি যাবে, ভবিষ্যতে কিন্তু হাতে বাটি ধরে যাবে, ফলে ঘুমটা সেখানে ভাঙছে। শুধু তাই নয়, যাদেরকে এই চাপ দিয়ে কাজটা করে দেওয়া হয়েছে যে তোমরা নামগুলো তুলে নাও, নাম তুললে ছাড়বো না, মৃত ভোটার ওসব তোমাদের দেখার দরকার নেই, এটা আমরা বুঝে নেবো, তারা কিন্তু এবার ভয়ে আছেন, আতঙ্কে আছেন। এবং অনেকের ক্ষেত্রে অবশ্য এটা জেনুইন যে ডেটাটা এন্ট্রি করতে গিয়ে ভুল হয়ে গেছে। ধরুন একটা জেনুইন ভোটার, তাকে ডেথ ভোটার দেখিয়ে দেওয়া হয়েছে, বা ডেথ ভোটার জেনুইন ভোটার দেখিয়ে দেওয়া হয়েছে। অনেকেই এটা ফার্স্ট টাইম করছেন, সো তাদের একটা ভুল ভ্রান্তির জায়গা আছে, ফলে তারাও কিন্তু প্রচণ্ড আতঙ্কে ছিলেন যে এই জায়গাটা আমরা করব কিভাবে। এবং এটা নিয়েও অনেকে ফোন করে বলছেন যে দাদা ভুল হয়ে গেছে, এবার সেই জায়গাটা তো মুশকিলে পড়ে যাচ্ছে। ইলেকশন কমিশন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছে এই যে আমরা টাইমটা এক্সটেন্ড করেছি না, সেখানে এই এডিটের অপশান দেওয়া হবে। এই এডিটটা আপনারা করে দিন, আপনারা সঠিক তথ্যটা দিন, কে আপনাকে চাপ দিল, কি হলো না হলো, সমস্ত কিছু ইলেকশন কমিশনকে জানান। কিন্তু আপনারা যদি ভুল করে থাকেন, আপনারা যদি জেনে শুনে করে থাকেন, সেটা জ্ঞাতসারে অজ্ঞাতসারে যাই হোক না কেন, আপনারা এডিটটা করে দিন। অর্থাৎ এই যে শেষ 3-4 দিনে একটা ব্যাপক কারচুপি করার প্ল্যানিং ছিল, সেই জায়গাটাও কিন্তু কার্যত ভেসে যাচ্ছে। এবার শেষ জায়গাটায় আসছি, সেটা হচ্ছে যে এই এশআইআর নিয়ে আমরা অনেক বড় বড় বক্তব্য শুনেছিলাম। যখন বিহারে ঘোষণা হয়েছিল, বিহারে হচ্ছে হোক, বাংলায় হতে দেব না, বাংলায় যখন ঘোষণা হলো একটা নামও বাদ দিতে দেব না, যখন কিছুটা এগোলো তখন বলা হলো একটা নাম বাদ গেলে 10 লক্ষ লোক নিয়ে গিয়ে দিল্লির নির্বাচন কমিশন ঘেরাও করা হবে। 10 জন আমচা চামচা বেলচাকে পাঠানো হয়েছিল বটে, কিন্তু তারপর পিসিমণি তিনি ঘরে ঢুকে গেছেন, চুপচাপ আছেন, কোনো কথা সারা শব্দ কিচ্ছু পাওয়া যাচ্ছে না ইনি। এবার বেরিয়েছেন, বেরিয়ে কি বলছেন? বলছে 2021-এর চেয়েও ল্যাজে গোবরে হবে বিজেপি, ওই ডিজিটাল পাঁঠাদের ভাষা। 2021-এর চেয়েও এসআইআর করে ল্যাজে গোবরে হবে বিজেপি, হোক না, আপনার কি অসুবিধা আছে? আপনার তো আনন্দে উৎসব করার কথা এখন। আপনার দল চতুর্থবার ক্ষমতায় আসছে 250-60 কেন 294 আসন নিয়ে, আপনি তো সিকিওর হয়ে গেলেন। বিজেপির আসন কমবে, বাম কংগ্রেস কোথাও নেই, শূন্য থেকে মহাশূন্যের দিকে গেছে, অপশান পড়ে রয়েছে তৃণমূল, ড্যাং ড্যাং করে জিততে জিততে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে চিন্তাটা কোথায়, টেনশনটা কোথায়? আর মুশকিলের ব্যাপারটা দেখুন,
বিজেপি এসআইআর করে হারবে নাকি, অথচ সব থেকে বেশি এসআইআরটা চাচ্ছে বিজেপি। আর এসআইআর করলে বিজেপি হারবে, তৃণমূলের সুবিধা হবে, সব থেকে বেশি বাধা দিচ্ছে তৃণমূল। কি অদ্ভুত যুক্তি না? আসলে এরা মানুষকে গাধা ভাবতে শুরু করেছে। এবং তার পাশাপাশি যেটা বলেছেন যে কমিশনকেও কোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি। কমিশনকে কিসের জন্য কোর্টে নিয়ে যাবে? ওই যে দিল্লিতে 10 জনকে পাঠানো হয়েছিল না, তারা গিয়ে প্রশ্ন করেছিল এসআইআর কি অনুপ্রবেশ রুখতে বাঙালিদের কেন টার্গেট করা হচ্ছে, মিজোরাম ত্রিপুরায় কেন এসআইআর হচ্ছে না, মোদী সরকার অবৈধ, তাকে কেন সরিয়ে দেওয়া হচ্ছে না, এসআইআর প্রক্রিয়ায় যে 40 জনের মৃত্যু হয়েছে তার দায় কে নেবে, এর জবাব চাই, এইসব আন্দোলন বিক্ষোভ সব করেছিল। তো সেই জায়গা থেকে তার কোনো উত্তর তারা পায়নি নাকি, সেই নিয়ে খুব গোসা হয়েছে, সেটা নিয়ে আদালতে যাবে। যাও না, যান, আপনার আদালতে যাবার অধিকার আছে, কেউ এটা নিয়ে বাধা দিচ্ছে না, অবশ্যই করে আদালতে যান, যদি প্রশ্নের উত্তর সেখান থেকে নিয়ে আসতে পারেন খুব ভালো। কিন্তু ছোট্ট করে একটা জিনিস জানিয়ে রাখি, আদালতে আজকে গেলেন আর কালকেই হিয়ারিং হয়ে গেলে এমন কিন্তু নয়। এইসব করতে গিয়ে এসআইআর প্রসেসটা কিন্তু আলটিমেটলি পিছোতে পারে। এসআইআর প্রসেস যে বন্ধ হবে না সেটা মহামান্য সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে। আর এসআইআর প্রসেস যদি পিছিয়ে যায়, ওই 2 বছর পিছিয়ে দিন, এখানে ভোটটা 2026-এর ভোটটা 2025-এর তালিকায় করে দিন, তারপর এসআইআর করুন, ওই সব চলবে না। নো এসআইআর নো ভোট। স্বচ্ছ ভোটার তালিকা ছাড়া পশ্চিমবঙ্গের নেক্সট ইলেকশন হবে না। আর সেটা যদি না হয় তাহলে আস্তে আস্তে রাষ্ট্রপতি শাসনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। ফলে এগোলে সর্বনাশ, পিছলে নির্বংশ, সেই জায়গাটা ক্রমশ 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 নিশ্চিত হচ্ছে। এবং যেখান দিয়ে বদমাইশি করার চেষ্টাটা হয়েছিল, যেখান দিয়ে উন্নয়ন বাহিনীর বেনো জলটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই সমস্ত গ্যাপগুলো এবার স্পেশাল রিভিশন হচ্ছে, স্পেশালভাবে চোখ থাকছে। সুতরাং 2 নম্বরই করার কোনো জায়গা নেই। এখন অবধি যে ডেটা আমাদের সামনে আসছে, যে ডেটা বাদ গেছে, স্যাটিসফ্যাক্টরি। এবং এই সংখ্যাটা বোঝাই যাচ্ছে যে আগামী দিনে কার্যত দ্বিগুণ বা আড়াই গুণে চলে যেতে পারে। এবং তার ফলে যে ডেটাটা ইনিশিয়ালি মনে হচ্ছিল সেটার দিকেই কিন্তু ম্যাচ করার দিকে ক্রমশ এগোচ্ছে এসআইআর প্রক্রিয়াটা। আর যত সেটা হচ্ছে তত কিন্তু ছটফটানি বাড়ছে। মুখে যতই বলুক 250-260-এর গল্প, 50-60-এই যে থেমে যেতে পারে সেই ইঙ্গিতটাও কিন্তু এদের কাছে ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। কি বলবেন আজকে সারাদিনের এসআইআর নিয়ে এই মারাত্মক সব কাণ্ড কারখানা ঘিরে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।